S3A একাডেমির আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা কিভাবে চিনব তার উপায় সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে তা সম্পর্কে জানি। মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, মনে রাখতে হবে, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে যে পি আছে অর্থাৎ লব এবং হরে যে মানগুলো রয়েছে এই মানগুলো অবশ্যই কী হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। মনে রাখতে হবে পি এবং কিউ দুটি হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে, এবং কিউ যে রয়েছে অর্থাৎ হরের যে মানটি রয়েছে সেটা কখনো জিরো হতে পারবে না। কেন জিরো হতে পারবে না? কারণ আমরা জানি যদি জিরো হয়ে যায় তখন সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, অর্থাৎ ইনফিনিটি বা অনির্ণেয় আকার বলি আমরা একে। ঠিক আছে। আর যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না বা যায় না তাদেরকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। p/q আকারে প্রকাশ করা যাবে এবং যেখানে p এবং q দুটি হচ্ছে পূর্ণ সংখ্যা, আর যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। তো এখন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিনব কীভাবে তার উপায়গুলো আমরা একটু জানব। খেয়াল করি, বাস্তব সংখ্যা আমরা জানি, বাস্তব সংখ্যা বলতে বোঝায় যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা, অর্থাৎ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে শূন্যসহ সবগুলোকে একত্রে আমরা বাস্তব সংখ্যা বলি। তো এখন এই যে মূলদ সংখ্যা একটু খেয়াল করি, প্রথম যে প্রশ্নটি বা প্রথম যে উদাহরণটি দিয়েছি 0.3, পরে যেটি দিলাম সেটা হচ্ছে 2/5। একটু খেয়াল করি, এই যে 0.3 এই 0.3কে আমরা কীভাবে লিখতে পারি? 3/10 আকারে লিখতে পারি না? অর্থাৎ p/q আকারে লিখতে পারছে কি না? 3 এবং 10 দুটি কিন্তু কী সংখ্যা? পূর্ণ সংখ্যা। সো এই যে 0.3 এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। পরের যে আমরা উদাহরণ সেটা হচ্ছে 2/5। একটু খেয়াল করি, 2/5 ইতোমধ্যে p/q আকারে আছে এবং p এবং q অর্থাৎ 2 এবং হচ্ছে 5 এই দুটি কি? পূর্ণ সংখ্যা। ঠিক আছে। তো আবার হচ্ছে যে তার মানে এটাকে ভাগ করার পর আমরা কি পেলাম? 0.4 পেয়েছি। আবার এই 0.4কে কিন্তু আমরা কি লিখতে পারি? 4/10 লিখতে পারি। তো যেভাবে লিখি না কেন, এই যে পূর্ণ সংখ্যা আসছে, ঠিক আছে, তো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, এই জন্য হচ্ছে এরা মূলদ সংখ্যা। কিন্তু এটা খেয়াল করতে এই যে অমূলদ সংখ্যা এখানের মধ্যে খেয়াল করি যে এখানে আমাদের 0.10100010 এভাবে চলছে। এটা হচ্ছে অসীম পর্যন্ত চলবে, অসীম। ঠিক আছে, এরকম যদি অসীম হয় তাহলে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর একটা ব্যাপার হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, যেমন এই যে এখানে 2 রয়েছে, এই 2 তো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না। 2 কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা কীভাবে বুঝবো? যে সংখ্যাকে বর্গমূল করলে আমাদের বর্গমূলের মান একটি পূর্ণ সংখ্যা আসবে, যেমন হচ্ছে 4কে যদি আমরা বর্গমূল করি, 4কে বর্গমূল করলে আমরা কত পাই? 2 পাই। আবার 9কে যদি বর্গমূল করি কত পাচ্ছি? 3 পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে যে 2কে বর্গমূল করলে তো আমরা পূর্ণবর্গ সংখ্যা পাই না, অর্থাৎ রেজাল্ট তার পূর্ণ সংখ্যা পাই না। তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় যেগুলো, তারাও হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ঠিক আছে। আবার একটু খেয়াল করি, এখানে যে 1/3 লিখেছি, 1/3কে এই 1/3, 1টা হচ্ছে পূর্ণ সংখ্যা, 3ও হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং একে যদি ভাগ করি 0.3333 এরকম আসে, অর্থাৎ এটা বারবার রিপিটেশন হচ্ছে। এই রিপিটেশনগুলোকে একসাথে বোঝানোর জন্য আমরা 0.3 এই যে উপর একটা চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। এই পৌনঃপুনিক চিহ্ন অর্থ হচ্ছে ওই 3 বারবার কি হচ্ছে? রিপিটেশন হবে, অর্থাৎ রিপিট হবে, যে 0.3333, এটাকে বলা হচ্ছে আবৃত্ত ভগ্নাংশ। মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে এটাকে বলা হচ্ছে কি ভগ্নাংশ? আবৃত্ত ভগ্নাংশ, এবং এটা সসীম আবৃত্ত ভগ্নাংশ, কারণ এটা একটা লিমিটেশন আছে। ঠিক আছে, এই যে যেমন 0.2424 একটু খেয়াল করি, এই যে 2424, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এই যে 242424, এই যেগুলো রিপিটেশন হচ্ছে, তাহলে কে রিপিটেশন হচ্ছে? 2 এবং 4 বারবার রিপিটেশন হচ্ছে। সো এই যে 2 এর উপর একটা পৌনঃপুনিক চিহ্ন, আবার 4 এর উপর একটা পৌনঃপুনিক চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ যে সকল সংখ্যাগুলো বারবার রিপিটেশন হয় ওই সকল সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা। যেমন আবার এরকম ধরতে পারি, যেমন 0.567567, জাস্ট আমি একটা উদাহরণ দিলাম 567। সো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 0.567, এটার 5-এর উপরে 10 পৌনঃপুনিক, 7-এর উপরে পৌনঃপুনিক। এর অর্থ হচ্ছে 5 থেকে শুরু করে 7 পর্যন্ত এই 3টা সংখ্যা বারবার কী হবে? রিপিটেশন হচ্ছে। তো এটাও কিন্তু একটা কী সংখ্যা? মূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাগুলো আবৃত্ত ভগ্নাংশ, আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং সসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে সসীম আবৃত্ত কীভাবে বুঝবো? সেই সকল সংখ্যাগুলো বারবার রিপিটেশন হবে।
ঠিক আছে, যেমন যে 0.333333, আবার 0.24242424, আবার হচ্ছে 0.567567567, তাহলে হচ্ছে এই যে 567 এগুলো রিপিটেশন হচ্ছে, বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে সসীমাবৃত্ত ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। কিন্তু অমূলদ সংখ্যাগুলোর মধ্যে একটু খেয়াল করি, এই যে 0.1010010, এখানে দেখো যে এখানে রিপিটেশন হচ্ছে কিনা, রিপিটেশন হচ্ছে না, অর্থাৎ একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে না। অর্থাৎ যেমন 10, তাহলে পরেরটাও কিন্তু 10 আসছে, ভালো কথা, পরেরটাও কিন্তু 10 আসতে হতো, কিন্তু 10 না এসে 01 হয়েছে। যদি 10 হইতো তাহলে সেটা মূলদ সংখ্যা বলতাম, কিন্তু যেহেতু এখানে সংখ্যার পরিবর্তন হচ্ছে, এজন্য এটা মূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপর হচ্ছে ঠিক একই রকমভাবে পায়ের মান কত 3.1416, এখানেও কিন্তু রিপিটেশন হচ্ছে না। যেহেতু রিপিটেশন হচ্ছে না, অর্থাৎ এটা অসীম পর্যন্ত অবস্থিত, এজন্য এটাকে কি বলা হচ্ছে, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অনাবৃত্ত কেন? অনাবৃত্ত কেন? কারণ হচ্ছে ওই যে পৌনঃপুনিক চিহ্ন আমরা কিন্তু এই অনাবৃত্ত অর্থাৎ অমূলদ সংখ্যার মধ্যে কিন্তু ব্যবহার করি না। যেটা রিপিটেশন হচ্ছে তাদের উপরে শুধুমাত্র পৌনঃপুনিক চিহ্ন আমরা ব্যবহার করি। তো এই যে পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করলে সেই সকল সংখ্যাগুলো কি হবে, মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, আর এই যে যদি অনাবৃত্ত হয় অর্থাৎ রিপিটেশন না হয় এবং অসীম পর্যন্ত চলতে থাকে, এই সকল সংখ্যাগুলোকে বলা হবে হচ্ছে অমূলদ সংখ্যা। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কি বলেছি, পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে অবশ্যই আমরা পূর্ণ সংখ্যা পাবো, কিন্তু যে সকল সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় তাদের যদি বর্গমূল করি তাহলে বর্গমূল করলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাই না। যদি পূর্ণ সংখ্যা না পাই তখন সেই সংখ্যাগুলোর বর্গমূল, অর্থাৎ এই যে যেমন √2 √3, এদেরকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা তাহলে এখন ঝটপট একটা অ্যান্সার করে ফেলি। এখানে আমরা নিচের কোনটি মূলদ সংখ্যা, এখানে খেয়াল করি √2 এবং √5। এখানে √2 এবং √5কে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু হচ্ছে এখানে এই যে √2 একটা অমূলদ সংখ্যা নিজেই, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। √5 এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, যেহেতু পূর্ণ সংখ্যা না তাহলে এটা কখনোই মূলদ সংখ্যা না। এবার খতে আসি, এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, যে 3 দিয়ে কাটাকাটি করি, এখানে আমরা 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, অর্থাৎ √4 পাই। আবার নিচে যদি 3 দিয়ে কাটাকাটি করি আমরা পাচ্ছি √5। ঠিক আছে, এই √4কে যদি আমরা কী মান পাই, 2 পাই, আর নিচে হচ্ছে √5 পাই। এবং একটা জিনিস খেয়াল করি তো, এখানে 2টা আমার হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এই √5 কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা না, অর্থাৎ পি পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে কিউ পূর্ণ সংখ্যা হইল না। তাহলে যেহেতু না, তাহলে আমাদের p/q আকারে এটাকে প্রকাশ করা গেল না, যেহেতু যায় নাই সেজন্য এটাও মূলদ সংখ্যা না। এরপরে গ নাম্বারে আসি। গ নাম্বারের মধ্যে একটু খেয়াল করি তো, এখানে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 নং কত হবে, 27। নিচে যদি 3 দিয়ে ভাগ করি 3 ষোলং কত হবে, 48। তাহলে এবার আমরা জানি যে 9কে রুট করলে কী পাওয়া যায়, 3 পাওয়া যায়। 16কে রুট করলে কী পাওয়া যায়, 4 পাওয়া যায়। এই যে দেখো যে এখানের মধ্যে 3ও পূর্ণ সংখ্যা, 4ও পূর্ণ সংখ্যা, যেহেতু দুইটাই পূর্ণ সংখ্যা অর্থাৎ p/q আকারে প্রকাশ করা গেছে, এজন্য আমাদের মূলদ সংখ্যা হচ্ছে এই ভগ্নাংশটা, অর্থাৎ √27/√48, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আবার ঘতে আসি, ঘয়ের মধ্যে যদি আমরা 5 দিয়ে ভাগ করি আমরা পাই এখানে √2, 5 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে √5। তো এটাও কি না, মূলদ সংখ্যা, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গ। একই রকমভাবে এই যে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, দ্বিতীয় প্রশ্নটার যে অ্যান্সার তোমরা অবশ্যই হচ্ছে আমাদের কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, তো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার এবং হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।